ঘুমের আগুনের তেজটা একটু কমে এলো এবং চারিদিকে একটা কালো ছায়া দানা বাঁধতে থাকলো। আমি মাকে স্মরণ করলাম। ধোঁয়াশা সরে গেল, এক কিম্ভূত কিমাকার দেহের আবির্ভাব হলো। সে ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ভৌতিক অলৌকিক সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আজকের গল্প গুরু কিঙ্কর ও অভিশপ্ত জমিদার বাড়ি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে হেডফোন কানে নিন এবং শুনতে থাকুন আজকের গল্প গুরু কিঙ্কর ও অভিশপ্ত জমিদার বাড়ি। যে ঘটনাটি বলতে চলেছি সেটি এক তান্ত্রিকের মুখ থেকে শোনা এক অলৌকিক অথচ বাস্তব ঘটনা। নভেম্বর বা ডিসেম্বরের মাঝামাঝি কোনো এক সময় বাড়ির কিছু ঘরোয়া কলহ মেটানোর জন্য আমাদের পুরনো বাড়ির এক চেনা তান্ত্রিকের ডাক পড়ে। শীতের এক ভোরে তিনি আমাদের বাড়িতে আসেন, আর সেই দিন সকালবেলা আমার কয়েকজন বন্ধু উপস্থিত হয়। ফলে তার ব্যাপারটা জরিপ করবে বলে আমাদের বাড়িতে থেকে গেল। ও, আপনাদের তো বলাই হলো না, সেই তান্ত্রিকের নাম গুরু কিঙ্কর দাস মহাশয়। আমি, ছোট পেলা ও রামচরণ মিলে তাকে ঘিরে ধরলাম। বিকেল গড়িয়ে সন্ধে নামলো, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তখনকার দিনে খুব লোডশেডিং হতো, ফলে প্রত্যেকের ঘরে একটি করে হ্যারিকেনও থাকতো। যথারীতি সেদিনও নড়চড় হলো না। সন্ধে নামতে না নামতে কারেন্ট চলে গেল। ঘরের মেঝেতে একেবারে মাঝ বরাবর হ্যারিকেনটা চালিয়ে দেওয়া হলো। তার সাথে চায়ের ডাকও দেওয়া হয়ে গিয়েছিল। আমাদের সাথে কোনোদিনও আপনার দেখা হয়নি, তাই আজ একটু সেই বিষয়ে আপনার কাছে আসা। তান্ত্রিক বাবাজি পরনে একটি ধুতি আর একটি লাল কাপড় ধারণ করেছিলেন, গলায় রুদ্রাক্ষের মালা ও কপালে তিলক, সুঠাম দেহ ও ভারী গলা। আমাদের দেখে তিনি একটু মুচকি হাসলেন এবং সহাস্য মুখে তিনি বললেন, তা বাবারা, কি জানতে চাও বলো। আমাদের মধ্যে পেলা একটু ছিপছিপে ও কৌতূহল প্রবণ ছিল। সে বলল, তা বাবাজি, আপনি কি তন্ত্র সাধনা বা প্রেততত্ত্বে বিশ্বাসী? তান্ত্রিক বললেন, তোমরা এখনকার ছেলে ছোকরা সব এইসব জিনিস তোমরা বুঝবে না। পেলা একটু মজার ছলেই বলল, আপনি যদি বোঝাতেন তাহলে আমরাও একটু বুঝে দেখতে পারি। তান্ত্রিক কিছু বলতে যাবেন এমন সময় বাইরে ফুরফুরে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো এবং বলতে না বলতেই চা বিস্কুটও চলে এলো। গরম চা একটা লম্বা চুমুক দিয়ে গুরু কিঙ্কর বলতে শুরু করলেন, জীবনে তো অনেক কাহিনী দেখেছি বা শুনেছি, কিন্তু এটা একটু অন্যরকম। দেখো তোমরা আবার বিশ্বাস করতে পারো কিনা। সময়টা তখন 1908 বা 1909। জমিদার প্রথা তখনও চলে যায়নি। মহেশগড়ের রায় বংশে তখনও জমিদার প্রথা ছিল। জমিদার কিন্তু খুব ভালো স্বভাবের মানুষ ছিলেন। তার রাজত্বে তার প্রজারা অত্যন্ত খুশিও ছিল। জমিদারের একটা কন্যা সন্তানও ছিল। তার কোষাগারে সোনাদানা মণিমাণিক্যের পরিমাণ দেখেই বোঝা যেত তিনি কতটা ধনবান ছিলেন। এই রাজ্যের পাশেই ছিল এক গভীর জঙ্গল।
এই জঙ্গলেই এক পাশবিক ডাকাত সর্দার ও তার সাঙ্গপাঙ্গর থাকত। তাদের নজর পড়ল ওই মণিমাণিক্যের দিকে। এক অমাবস্যার গহন রাতে তারা ওই জমিদার বাড়ি আক্রমণ করে। জমিদারের লেঠেল বাহিনী থাকা সত্ত্বেও তারা যাকে সামনে পেল তাকে খুন করল। জমিদারের পরিবারের লোকেরাও বাদ গেল না। ডাকাতরা যা পেল সব নিয়ে চলে গেল। তারপর থেকে কোনোদিনও কোনো বসতি গড়ে ওঠেনি ওখানে। সময় পেরোতে থাকে। প্রায় 50 বছর পর এক আদিবাসী গোষ্ঠী ওখানে ডেরা গাড়ল। আমার তখন জোয়ান বয়স, সবে তখন তন্ত্র সাধনা শিখছি। সেই সময় ছিলাম আমি এই গ্রামেরই পাশের গ্রামে। একদিন রাতে এক আদিবাসী ছুটতে ছুটতে আমার কাছে এলো এবং সব কথা খুলে বলল। খুব গভীরভাবে ব্যাপারটা শুনলাম। ব্যাপারটা কিছুটাই মানসী, মানে ওদেরই এক আদিবাসী, অনেকদিন ধরেই তার স্বামীকে খুঁজে পাচ্ছে না। তার স্বামী, যার নাম শম্ভু, একদিন সকালে তাকে বলে গিয়েছিল যে সে কাজে যাচ্ছে, ফিরতে প্রায় 2-3 দিন লেগে যাবে। কিন্তু 4-5 দিন কেটে যাওয়ার পরও যখন শম্ভু ফিরল না, তখন কোনো উপায় না পেয়ে মানসী মোড়লের শরণাপন্ন হয়। মোড়ল প্রথমে কিছু বলতে চায়নি, তবে কিঞ্চিত প্রহারের পর সে সবকিছুই বলতে বাধ্য হলো। সে বলল, শম্ভু নাকি ওই জমিদার বাড়িতে গিয়েছিল সোনার মোহরের লোভে। শুধু সে নয়, গ্রামের আরো কয়েকজন লোকেরাও তার সাথে গিয়েছিল এই একই উদ্দেশ্যে। আমি সব কথা শোনার পর ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারলাম। এতক্ষণ পর রামচরণ মুখ খুলল। আচ্ছা বাবাজি, কি বুঝলেন তখন? তিনি বলতে থাকলেন, শম্ভু 2 দিন পর আবার ফিরে আসে তার ঘরে। এরকম হঠাৎ করে শম্ভু যেমন গায়েব হয়ে গিয়েছিল, তেমনি হঠাৎ করেই প্রায় 2 দিন পরই আবার শম্ভুর দেখা মিলল। সে তার বাড়ি ফিরে আসে, কিন্তু তার মুখ চোখের অবস্থা একদম ভালো ছিল না। বিকেলে শরীর কাঁপিয়ে জ্বর এলো, কিছু মুখেও তোলে না, শুধু বিড়বিড় করতে থাকে আর ওপরের দিকে চেয়ে থাকে। এই খবর দিতেই মানসী আমার কাছে এসেছিল এবং একবার তার স্বামীকে দেখতে দিতে বলল। আমি এক সকালবেলা নিজের ভোরের সাধনা পূর্ণ করে তাদের কুটিরে গেলাম এবং সেখানে যাওয়ার পর শম্ভুর অবস্থা দেখে আমি প্রথমে চমকে গেলাম। তার শরীরের অবস্থা যা হয়েছে, তার চোখের তলায় কালি পড়েছে, একেবারে জরাজীর্ণ শরীর, আর বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছে। আমি দেখলাম পাশের এক নিম গাছে একটি কাক ডেকে উঠল। আমার ষষ্ঠেন্দ্রিয় জানান দিল যে কিছু একটা অশরীরে সমাবেশ ঘটেছে এই ঘরে। আমি একটা মাদুলি দিলাম মানসীকে তার স্বামীর জন্য এবং বললাম যে একটা যজ্ঞ করাতে হবে। 2 দিন পর মধ্যরাতে যজ্ঞটা শুরু করব বলে ঠিক করলাম। জোয়ার যন্ত্রের ব্যবস্থা তারাই করে দেবে বলল। আমি গঙ্গা জলায় 2টো মতি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। পূর্ণিমার চাঁদ উঠেছিল, শেয়াল ডাকছিল, পরিবেশটা পুরো গা ছমছমে করার মতো। 2 দিন পরে বলেছি
কারণ আমার কিছু খোঁজ খবর নেওয়ার প্রয়োজন ছিল। আমি পাশের বাড়ি গ্রামের মোড়লের সাথে জমিদার বাড়ি সম্পর্কে কথা বললাম, আর মোড়ল যা বলল তাতে আমার ধারণা পুরো পাল্টে গেল। সবাই যা বলে তা সবটা কখনো সত্যি নয়। জমিদার লোক দেখানো ভালো মানুষ ছিল। সে একদিন মৃগয়াতে গিয়েছিলেন। সেখানে এক সাধুর কুটিরে সন্ধ্যায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে সহজ সরল সাধুটি তার হাতের একটি সোনার কড়া জমিদারকে দেখিয়েছিল। জমিদারের মণিমাণিক্যের প্রতি একটু বেশি লোভ ছিল। সে লোলুপ দৃষ্টিতে তার সৌন্দর্য উপভোগ করছিল। কড়াটি খুব প্রাচীন, সোনা দিয়ে গড়া, অলংকৃত 7টি পাথর, চুনি, পান্না, হীরা, পোকরাজ, নীলা, গোমেদ, রুবি। জমিদার লোভ সামলাতে না পেরে সাধুকে মেরে সেই কড়াটি আত্মসাৎ করে। ওই দিনের পর থেকে জমিদারের স্বাস্থ্য, পরিবার, রাজ্যের মানুষ ভেঙে পড়ে। চারিদিকে মন্দা দেখা দিল। ডাকাতরা সেই সুযোগে প্রাসাদ আক্রমণ করে। লেঠেল বাহিনী তাদের ঠেকাতে পারেনি। কিন্তু সেই লোকানো করার কথা ডাকাত সর্দারকে তিনি বলেননি। কানাঘুষোয় শোনা যায় জমিদার নাকি এখনো সেই কড়া পাহারা দেয় এবং তার লেঠেল বাহিনীর পায়ের শব্দ এখনো সেই প্রাসাদে শোনা যায়। শম্ভুর বাড়িতে পৌঁছে দেখলাম সমস্ত জোগাড় যন্ত্রের ব্যবস্থা হয়ে গিয়েছে। জোগাড় যন্ত্রের মধ্যে ছিল ওই একটা বড় মরা মাছ, ছাগলের চুল, টিকটিকির লেজ, 7টা কাঠের দাড়ি, সিঁদুর আর সদ্য মৃতের একটা মরার খুলি। শম্ভুর গা তখনও জ্বরে পড়ে যাচ্ছিল। আমি তখন সবাইকে বললাম, সবাই বাইরে চলে যান, আমি যতক্ষণ না বলছি কেউ যেন না ভেতরে ঢোকে। কাকটা আবার ডেকে উঠল। আমি মন্ত্রোচ্চারণ শুরু করলাম। দেখলাম শম্ভু সোজা হয়ে বসে হিংস্র চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ঘুমের আগুনের তেজটা একটু কমে এলো এবং চারিদিকে একটা কালো ছায়া দানা বাঁধতে থাকলো। আমি মাকে স্মরণ করলাম। ধোঁয়াশা সরে গেল। এক কিম্ভূত কিমাকার দেহের আবির্ভাব হলো। সে ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমার দিকে তাকিয়ে বলল, মরতেই হবে, বাঁচাতে পারবি না তো। তার সাথে ওর বউকেও আমি নেব। যে বাড়ির চোখ কাঠে পাঠিয়েছে সে মরবে, এটা 6 নম্বর। আমি বললাম, সে এক ভয়ানক অট্ট হাসি হেসে বলল, সেটা তুই জিজ্ঞেস কর, কে বলেছিল পড়াশোনা করতে আসতে।
সুরঙ্গে ঢুকতেই আমি ওর ঘাড়ের উপর চেপে বসেছি। আমি বুঝতে পারলাম একে জব্দ করা সহজ না। দেখতে দেখতে আরো 5টা ছায়ামূর্তি শম্ভুকে ঘিরে ধরল এবং বলতে লাগলো, আমি বুঝলাম এরা বোধহয় সেই আদিবাসীরাই যারা হারিয়ে গিয়েছিল। আমি যে যন্ত্রের উপর বসেছিলাম সেটার দ্বারা কোনো অশরীরী আমার ক্ষতি করতে পারত না। আমি মোড়লের কথাটা মনে করলাম। সেই সাধু জমিদারকে মরার আগে বলেছিল, তুই চিরকাল ওই প্রাসাদের বন্দী হয়ে থাকবি, তুই যজ্ঞ হয়ে থাকবি, আমি অভিশাপ দিচ্ছি। আর সেই অভিশাপের কারণে জমিদার আজ এই প্রাসাদে বন্দী। আর হয়তো সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্যই এদেরকে মেরেছে এবং এদের আত্মাগুলোকে বন্দী করে রেখেছে। আমি 7টা কাঠের দাড়ির মধ্যে 6টা সরিয়ে রাখলাম এবং মন্ত্র বলে আগুনে বিসর্জন দিলাম। সঙ্গে সঙ্গে কালো ছায়াগুলি চিৎকার করতে শুরু করলো এবং সব শেষে ধূলিসাৎ হয়ে গেল। জমিদারের প্রেতাত্মা এবার শম্ভুর শ্বাসনালী টিপে ধরেছে এবং অকথ্য গালাগালি দিয়ে যাচ্ছে। আমি আবার মাকে স্মরণ করলাম এবং শেষ দাঁড়িটি জমিদারের নাম করে আগুনে বিসর্জন দিলাম। কিন্তু তাতেও জমিদারের কিছু হলো না। সে বিকট চিৎকার করে হেসে উঠল আর বলল, বলেছিলাম তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমি এখানে বল। আমি তখন সব শেষে আমার মতি বের করলাম এবং প্রেতাত্মাকে লক্ষ্য করে ছুঁড়ে মারলাম। দেখলাম শম্ভু মাটিতে পড়ে গেল। বাইরে যে ঝড় এসেছিল সেটিও কেটে গেল। চাঁদ আবার দেখা দিল। এদিকে ভোরও হতে চলেছে। আমি দরজা খুলে বানরসিকে বললাম, আর কোনো ভয় নেই, শম্ভু ঠিক হয়ে যাবে। আমি তখন জমিদার বাড়ির দিকে পা বাড়ালাম। যাওয়ার পথে মতিটি জমিদার বাড়ির দিকে ছুড়ে ফেললাম। আসলে ওই মূর্তিটি আমার গুরুদেব দিয়েছিলেন আর বলেছিলেন, যখন কোন অশরীরী তোর প্রাণের সংশয় ঘটাবে বলে মনে করবি, শুধুমাত্র তখনই যেন এটি ব্যবহার করিস, নচেত নয়। আমরা হাঁ করে গল্পটা গিলছিলাম। আমাদের মুখের ভঙ্গি দেখে বাবাজি বললেন, তাহলে কি বুঝলে খোকারা? আমরা একে অন্যের দিকে তাকালাম এবং হেসে ফেললাম। পরদিন সকালে ঘরোয়া কলহ মিটিয়ে গুরু কিঙ্কর তার পরবর্তী গন্তব্যের দিকে পা বাড়ালেন। শুনছিলেন গুরু কিঙ্কর ও অভিশপ্ত জমিদার বাড়ি। গল্প পাঠে এবং তান্ত্রিকের চরিত্রে আমি কেতন ভূঁইয়া, মোড়ল, সাধু
জমিদারের প্রেতাত্মা, আদিবাসীর ভূত এবং গল্প রচনায় মনোজেন্দ্র সাহু। পেলা এবং রামচরণের ভূমিকায় সৌরিন দাস। আদিবাসী ভূত এবং পোস্টার ডিজাইন রিতম সামন্ত। পরিবেশনায় চার মূর্তি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।